বিশ্বের নামজাদা সব গ্যালারিতে প্রদর্শিত হয়েছে ক্যাথলিন গ্যালের চিত্রকর্ম। এখনও তার শিল্পকর্মের দর কয়েক হাজার ডলার। অথচ অস্ট্রেলিয়ার এই আদিবাসী চিত্রশিল্পীর জীবন কাটছে চরম দারিদ্র্যে। জীবনের শেষ প্রান্তে পৌঁছানো ক্যাথলিনের দিন কাটছে জীর্ণ এক বাড়িতে। এক ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মিহিউদ্দিন। সবশেষের খবর, আলোচনা ও বিশ্লেষণ নিয়ে আছি আমি আসমা মিতা। খেলাধুলার সব খবর জানাবো আমি সঞ্জয় তরফদার। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। মেয়র নাসিরের 2 বছরে পানির নিচে খাতুনগঞ্জ, প্রতিশ্রুতির বেশিরভাগ বাস্তবায়ন না হওয়ার অভিযোগ। ভারতে সিদ্দিকুরের চোখের অস্ত্রোপচার শনিবার, দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। পেসারদের অ্যাকশনে পরিবর্তন আনবেন না ওয়ার্ল্ড, অভিজ্ঞতাকে দলের বড় শক্তি বলছেন মাহমুদুল্লাহ। রাত 9টায় বাংলাদেশ আজ মতামত পাঠানোর বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের পক্ষে প্রশাসন। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। চট্টগ্রামের প্রধান সমস্যা জলাবদ্ধতা দূর করার প্রতিশ্রুতি দিয়ে মেয়রের দায়িত্ব নিয়েছিলেন আ.জ.ম নাসির উদ্দিন। আগামীকাল হচ্ছে মেয়াদের 2 বছর। এ সময় নগরের উন্নতির পরিবর্তে আরও খারাপ হয়েছে পরিস্থিতি। চট্টগ্রামের মানুষ বলছেন, নির্বাচনী প্রতিশ্রুতির বেশিরভাগ পূরণেই ব্যর্থ হয়েছেন মেয়র। কয়েকদিনের টানা বৃষ্টি আর জোয়ারের পানিতে সয়লাব দেশের বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। পানি থেকে বাঁচতে প্রত্যেক দোকানের সামনেই তোলা হয়েছে কয়েক ফুট উঁচু দেয়াল। তারপরও রক্ষা করা যায়নি পণ্য। কোনো কোনো দোকানের ভেতরে বাইরে হাঁটু থেকে কোমর পানি। এটা যদি কন্টিনিউ হয় তাহলে একদিন আমরা এই চট্টগ্রাম শহরকে, বাণিজ্যিক নগরীকে আমরা হারিয়ে ফেলতে পারি এই কর্ণফুলীর গর্বে। খাতুনগঞ্জের মতো নগরীর অনেক এলাকাতেই জলাবদ্ধতার কারণে তৈরি হয়েছে অসহনীয় দুর্ভোগ। অমাবস্যার প্রভাবে সাগরের পানি বেড়ে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছে চট্টগ্রামবাসী। নগরের এই সীমাহীন দুর্ভোগের মাঝেই বুধবার মেয়াদের 2য় বছর পূর্তি হচ্ছে মেয়র আ.জ.ম নাসির উদ্দিনের। নির্বাচনের আগে নগরীর অন্যতম সমস্যা জলাবদ্ধতা নিরসনই ছিল আ.জ.ম নাসিরের প্রধান প্রতিশ্রুতি। এছাড়া পরিচ্ছন্ন সবুজ নগরী গড়ে তোলার কথা দিয়েছিলেন ভোটারদের। তবে 2 বছরে পরিস্থিতির আরও অবনতি হওয়ার অভিযোগ করছেন নগরবাসী। 2 বছর আমার মনে হচ্ছে 30% সফল হয়েছে, বাট 70% উনি এখন আপাতত ব্যর্থ। পানি একদম যাতায়াত অসম্ভব, যাতায়াত খারাপ। তবে মেয়র বলছেন, সমস্যা সমাধানের স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে তার। এটার একটা দীর্ঘস্থায়ী সমাধান করতে হলে পরিকল্পিতভাবে এটা করতে হবে, এবং সেজন্য আমরা কিন্তু একটা ডিপিপি পানি সম্পদ মন্ত্রণালয়ে হয়ে এটা প্ল্যানিং কমিশনে আছে। অন্যদিকে কর্পোরেশনের কাজে গতি আনতে সেবা সংস্থাগুলোর সমন্বয়ের ক্ষমতা মেয়রকে দেয়া তাগিদ নগর পরিকল্পনাবিদদের। মেয়রকে 1 নম্বর হচ্ছে সমন্বয় করার ক্ষমতাটা দিতে হবে। 2 নম্বর হচ্ছে মেয়রকে তার রিসোর্সেস দিতে হবে, যে রিসোর্সেস দিয়ে মেয়র কাজ করবে। এবং অন্যরা যদি মেয়রকে কোঅপারেট না করে, সহযোগিতা না করে, অন্যায়ভাবে সহযোগিতা না করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা মেয়রের থাকতে হবে। কর্পোরেশন জলাবদ্ধতা নিরসনে সরকারের কাছ থেকে কোনো প্রকল্প না পেলেও ইতোমধ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ CDA একটি প্রকল্প অনুমোদন পেয়েছে এবং প্রায় 6,000 কোটি টাকার আরও একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে। আর এতে প্রশ্ন উঠেছে কর্পোরেশনের দক্ষতা নিয়ে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চট্টগ্রামের এই জলাবদ্ধতা দূর করতে গেলে পরবর্তী একনেক সভাতেই সম্ভবত 6,000 কোটি টাকা আরও বরাদ্দ অনুমোদন পেতে যাচ্ছে, যেখানে এই মহাপরিকল্পনার অংশ হিসেবে। প্রতিবেদনে আমরা প্রকৌশলী আলী আশরাফ যাকে দেখছিলাম, যিনি বলছিলেন তিনি এর আগে 1995 সালে এবং 2008 সালের মহাপরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন। সেখানে তিনি বলছিলেন যে 1995 সালের যে মহাপরিকল্পনা, সেই সময়ের 1,000 কোটি টাকা দিয়েই যে কাজ করা সম্ভবত, সেই কাজটির বেশিরভাগ অংশই হয়নি। অর্থাৎ তিনি বলছেন খুব কম কাজ হয়েছে, যার জন্য এই আবারও এই 6,000 কোটি টাকা এবং প্রতি কিছুদিন পরপরই আসলে এরকম টাকা বরাদ্দ করা হচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। অবশ্যই কাজের কাজ হচ্ছে না। এবং আমরা যেহেতু মেয়রের 2 বছর নিয়ে, আমরা আ.জ.ম নাসিরের 2 বছর আগামীকাল হচ্ছে, সেটি নিয়ে যেহেতু নিউজটি আমরা একসাথে বলছি, আপনি দেখবেন যে গত 2 বছর আগে মেয়র যখন তার ইলেকশন ক্যাম্পেইন করছিলেন এই আ.জ.ম নাসির, তিনি প্রধানভাবে এই কথাগুলি তিনি, আমার ধারণা, সব
সবচেয়ে ভালো যিনি জানেন তিনি আজম নাসির, কারণ আমি তার একাধিক জনসভা আমি শুনেছি, তিনি মানুষের সাথে কথা বলতে আমি শুনেছি, আমি নিজে তাকে ইন্টারভিউ করেছি। তার এই কথাগুলি সবচেয়ে মুখস্থ। কেন চট্টগ্রাম জলাবদ্ধ, কেন চট্টগ্রামে এই প্রকল্প নেওয়া হয় নাই, কেন 95 সালে এটি সফল হয় নাই, এবং তিনি হলে কিভাবে সেটি সফল করে তুলবেন সে ব্যাপারে হচ্ছে 100টি সমাধানের উপায় তার জানা এবং ছিল। আগের যে মেয়র মঞ্জুর, তার সঙ্গে কিন্তু উনি তার পার্থক্যটা তৈরি করেছিলেন যে মঞ্জুরকে ব্যর্থতা দেখানো হয়েছে যে তিনি জলাবদ্ধতা দূর করতে পারেন না, তিনি জলাবদ্ধতা দূর করতে পারবেন এই ধরনের একটা প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন। মঞ্জুর নয়, তার আগে যেসব মেয়র ছিলেন তিনি বিভিন্ন জনসভায় তাদের কথাও বলেছেন যে চট্টগ্রামের জন্য কেউ কিছু করেননি, এখন কিছু করা সম্ভব। আমরা ফল দেখছি হচ্ছে এরকম। আপনারা জানেন যে ফেসবুকে চট্টগ্রাম আমাদের যেটি বাণিজ্যিক রাজধানী সেটিকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করা হয়েছে, যে সেখানে পানি ছাড়া আর কোনো কিছু দেখা যাচ্ছে না। এবং অন্য আরেকটি কথা যেটি আমরা অনেক বেশি শুনছি, যে মেয়র হয়ে তিনি যেই সমস্যাটি বুঝতে পারলেন যেটি আসলে সমাধান করা যাবে না, সেটি তিনি আগে কেন বুঝতে পারলেন না। এখন তিনি বেশিরভাগ দোষী ইতিহাস এবং ভূগোলকে দিচ্ছেন, যে চট্টগ্রামের ভূগোল হচ্ছে এরকম, চট্টগ্রামের ইতিহাস হচ্ছে সেরকম। এটা আসলে যে এত সহজ না। তার মানে কি দাঁড়াচ্ছে এরকমই যে আসলে এই আজম নাসিরের মেয়াদে, মানে এই মেয়াদে অন্তত পক্ষে চট্টগ্রামবাসী জলাবদ্ধতা দূর করার কোনো উপায় আসলে দেখছেন না? আজকে আমরা খবরের মধ্যে যে মেয়রের মানে বক্তব্যের যে অংশটুকু দেখালাম সেটার মধ্যে মেয়র কি বলছেন আপনি দেখেন। চট্টগ্রামের এই করতে হবে, এর জন্য একটি প্রস্তাব আছে, সেটি প্ল্যানিং কমিশনে আছে। প্ল্যানিং কমিশনে আছে মানে প্ল্যানিং কমিশনে আছে মানে যে আসলে কি আদর করে এটাকে বলা যায় যে এটি মানে আছে, আর নাহলে এটা আছে নাও বলা যেত, থাকবে বলা যেতে পারতো। যাই হোক, আমরা পরের খবরগুলোতে চলে যাই। কক্সবাজারে আবারও পাহাড় ধসে 4 জন মারা গেছে। শহরের লাইট হাউস এলাকা ও রামু উপজেলার চেইনদায়ে সোমবার গভীর রাতে এই ঘটনা ঘটে। ধসের পর তাৎক্ষণিক এলাকায় উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন। কক্সবাজার শহরের লাইট হাউস পাহাড়ি এলাকায় বসবাস করে কয়েক হাজার পরিবার। সম্প্রতি এই এলাকায় ভ্রাম্যমাণ আদালত কয়েকবার উচ্ছেদ অভিযান চালালেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতারাতি আবারও ঘর নির্মাণ করে লোকজন। এদিকে কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে গতরাতে ঘটে পাহাড় ধসের ঘটনা। কালকে এবং পরশুদিন মাইক দিয়ে অ্যালাউন্স করা হয়েছে এখান থেকে মানুষ সরে যাওয়ার জন্য। যারা এখানে থাকে তারা সরে নেয়, যার কারণে এই দুর্ঘটনাটা ঘটছে। মাটি চাপা পড়ার পর দেখি তারা কিছুটা চিৎকার শুরু করার চেষ্টা করছিল, আমরা সেটা শুনতে পেলাম। তারপর আমরা পার্শ্ববর্তী যারা সবাই ডেকে মানুষজনকে আমরা সবাই একত্রিত করে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলাম। পাহাড় ধসে একই পরিবারের 2 শিশু সহ নিহত হয় 4 জন। নিহতরা হলেন রামুর চেইন্দা এলাকার 2 ভাই বোন সাইমা ও জিহান, শহরের লাইট হাউস এলাকার মোহাম্মদ শাহেদ আরাফাত ও সাদ্দাম হোসেন। আহত 4 জনকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কালকে রাত্রে 12টার সময় আমরা রুমে ঘুমাইছিলাম, ওরা পাহাড় ধসে এসে আমাদের গায়ের উপরে পড়ে, পাবলিকরা উদ্ধার করে আমাদেরকে হাসপাতালে নিয়ে আসে। রাত 1টার দিকে ওইখান থেকে পাহাড় পড়ে আমাদের গায়ের উপর, ওই যে ডাবা আমাদের গায়ের উপর পড়ছে। 2 দিন ধরে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে যেতে সতর্কতা জারি করে মাইকিং করে আসছে জেলা প্রশাসন। তারপরও ঝুঁকিপূর্ণ অনেক জায়গা থেকে সরানো যায়নি বাসিন্দাদের। সরানো এবং চেষ্টা করার পরেও চলে আসছে, এসে আসলে নিজেই নিজের মৃত্যুকে এরা বরণ করছে। কক্সবাজার জেলায় 4 জন মারা গেছে, তার মধ্যে সদরে এবং রামুতে 2 জন এবং সদরে 2 জন। প্রতিদিন তাদেরকে এখান থেকে মাইকিং করছি এবং ঝুঁকিপূর্ণ যেগুলো তাদেরকে প্রতিনিয়তই আমরা এখান থেকে সরাচ্ছি। এরপরও আবার কিছুক্ষণ যাওয়ার পরে তারা আবার এখানে এসে আশ্রয় গ্রহণ করছে এবং এভাবে গতকাল রাতের দুর্ঘটনাটি ঘটল। পাহাড় ধসের পর ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরানোর তৎপরতা জোরদার করেছে প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চিকিৎসাধীন সিদ্দিকুর রহমানের বাম চোখের কিছুটা উন্নতি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য শুক্রবার তাকে ভারতের চেন্নাই পাঠানো হচ্ছে। এদিকে সিদ্দিকুরের চোখ ক্ষতিগ্রস্ত হয় পুলিশ দায়ী হলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী। রাজধানীর শাহবাগে শিক্ষার্থী বিক্ষোভের সময় আহত তিতুমির কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানের চিকিৎসা চলছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। আরও উন্নত চিকিৎসার জন্য শুক্রবার তাকে ভারতের চেন্নাই পাঠাচ্ছে সরকার। পরদিন সেখানকার হাসপাতালে অস্ত্রোপচার হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। পাসপোর্ট হয়ে গেছে, ভিসা হচ্ছে আগামীকাল, 28 তারিখে সে যাবে ভারত চিকিৎসার জন্য যাবে। সমস্ত খরচ, সমস্ত চিকিৎসা ব্যয়ভার সব কিছুই আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে করা হবে এবং তার আরোগ্য হওয়া পর্যন্ত তাকে সমস্ত চিকিৎসা আমরা ইনশাল্লাহ দেবো এবং তার ব্যবস্থা করব। সিদ্দিকুর পুলিশের টিয়ার শেলে আহত হন, দেখা গেছে ভিডিও ফুটেজে। ঘটনার তদন্ত চলছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। যেহেতু একটি ঘটনা ঘটে গেছে, কিন্তু তার তো প্রতিকার প্রথম দরকার তার ছেলেটাকে স্বাভাবিক জীবনে ফিরে আনা, এটি আমরা করছি। এবং এই ঘটনার সঙ্গে যদি কেউ অতিরিক্ত
কি বলে অতি উৎসাহ দেখিয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি যে পুলিশ সদস্যের টিয়ার শেলে সিদ্দিকুর আহত হন তাকে এখনও চিহ্নিত করা যায়নি। এটা যার গাফিলতি থাকুক তাকে আমরা বিচারের নিয়ে আসবো, এটা যেমন সুস্পষ্ট, আর তেমনি আমরাও পুলিশকে আরও সংযত হওয়ার জন্য পুলিশ কমিশনার নির্দেশ দিয়েছে। সিদ্দিকুরের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসকেরা। সিদ্দিকুর বাম চোখের কর্নিয়ায় আলো টের পাচ্ছেন বলেও জানান তারা। কর্নিয়াটা ক্লিয়ার হয়েছে এবং কর্নিয়াটা ক্লিয়ার প্রয়োজন অপারেশনের জন্য। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশালের মুখ্য মহানগর হাকিম আলী হোসেনকে বদলির সুপারিশ করে সুপ্রিম কোর্টে প্রস্তাব পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। ইউএনও হয়রানি ইস্যুতে এই পদক্ষেপ নিয়েছে মন্ত্রণালয়। সরকারের প্রস্তাব সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বিভাগে পৌঁছেছে বলে জানিয়েছেন সর্বোচ্চ আদালতের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ। বরিশালের আগৈলঝাড়ায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে বঙ্গবন্ধুর ছবি ব্যবহার নিয়ে মামলার মুখে পড়েন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমান। গত 19 জুলাই তারিক সালমান বরিশালের আদালতে হাজির হলে তাকে হাজতে পাঠানোর আদেশ দেন বিচারক মোহাম্মদ আলী হোসেন। তবে এর 2 ঘণ্টা পর জামিন পান ইউএনও। এ ঘটনা প্রকাশের পর সমালোচনার মুখে পড়েন বরিশালের মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসেন। বিধি অনুসরণ না করে ইউএনওর বিরুদ্ধে মামলা গ্রহণ এবং তাকে হেনস্থা করার অভিযোগ ওঠে বিচারকের বিরুদ্ধে। এমন প্রেক্ষাপটে আলী হোসেনকে বরিশাল থেকে বদলির সুপারিশ করে মঙ্গলবার সুপ্রিম কোর্টে প্রস্তাব পাঠিয়েছে সরকার। আইনমন্ত্রী আনিসুল হক জানান, আলী হোসেনকে জামালপুরে বদলির প্রস্তাব করেছে মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয়ের প্রস্তাবের চিঠি পাওয়ার কথা জানিয়েছেন সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ। এ বিষয়ে সুপ্রিম কোর্টের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেও জানিয়েছেন তিনি। ইউএনও হয়রানির ঘটনায় ক্ষোভ রয়েছে প্রশাসনেও। বিধি মেনে সালমানকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। প্রশাসন কর্মকর্তারা বলছেন, সালমানের মামলার বিচারকের বিষয়টি নিয়ে প্রয়োজনে তারা উচ্চ আদালতে যাবেন। ইউএনও সালমানকে সুরক্ষা দিতে ব্যর্থতার অভিযোগে এরই মধ্যে প্রত্যাহার করা হয়েছে বরিশাল ও বরগুনার জেলা প্রশাসকদের। মামলাকারী আওয়ামী লীগ নেতা ওবায়দুল্লাহ সাজুর বিরুদ্ধেও নেওয়া হয়েছে দলীয় ব্যবস্থা। শাহাদাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশে এবার একটা বিরতি নিচ্ছি। রাত 9টায় বাংলাদেশ। নটা 19 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রাখার পক্ষে প্রশাসনের কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে জেলা প্রশাসক সম্মেলনে তারা এই দাবি জানান। অন্যদিকে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া ও এর বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে 3 দিনের জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে যোগ দেন 64 জেলা প্রশাসক ও 8 বিভাগীয় কমিশনার। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরাও উপস্থিত ছিলেন। মাঠ পর্যায়ের তথ্য প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেন জেলা প্রশাসকরা। সুশাসন প্রতিষ্ঠায় জেলা প্রশাসনের কর্মচারী কর্মকর্তাগণ বদ্ধপরিকর। একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার পাশে দাঁড়ানোর ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ভূমিকাকে অতুলনীয় হিসেবে চিহ্নিত করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রাখার পক্ষে জোরালো মতামত তুলে ধরেন প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তারা। মোবাইল কোর্ট সারা দেশের মানুষের আস্থা অর্জন করেছে। অপরাধীদের তাৎক্ষণিক বিচারের মাধ্যমে মানুষকে স্বস্তি দিচ্ছে, কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বারা মোবাইল কোর্ট পরিচালনা মাননীয় হাইকোর্ট বিভাগ কর্তৃক অবৈধ ঘোষণার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ মনে করেন যে এই আইনটি অকার্যকর হয়ে পড়লে চরম জনদুর্ভোগ ও জননিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে। মাঠ পর্যায়ে উন্নয়ন প্রকল্পগুলো যথাযথ বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি দেশবিরোধীদের তৎপরতা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার তাগিদ দেন। সরকারি সেবা নিতে গিয়ে জনগণ যেন হয়রানি ও বঞ্চনার শিকার না হয় সে ব্যাপারে জেলা প্রশাসকদের সতর্ক করেন প্রধানমন্ত্রী। করাপশন দূর করতে হবে যেভাবে হোক, কারণ কোনো কাজ করতে গেলে সেখানে যদি করাপশন হয় আর সেটুকু যদি খেয়ে ফেলে তাহলে তো আমার উন্নয়নের ছোঁয়াটা গ্রাম বাংলায় বা কোথাও লাগবে না। কাজে এ ব্যাপারে আপনাদেরকে জনসচেতনতাও সৃষ্টি করতে হবে এবং নিজেদেরকে এ ব্যাপারে কঠোর অবস্থানে থাকতে হবে।
নদী ভাঙন ও বন্যা বাড়ার শঙ্কা জানিয়ে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ভাঙন কবলিত প্রত্যেক পরিবারের তালিকা করে আবাসন ও প্রয়োজনীয় সহায়তার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাধ্যমে সমগ্র বাংলাদেশের সাথে যোগাযোগ। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জেলা প্রশাসকদের রাজস্ব আদায় বাড়ানোর তাগিদ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে রাজস্ব আয় বাড়ানোর উপর জোর দিয়েছেন তিনি। সম্মেলনের প্রথম দিনে 16টি মন্ত্রণালয়ে ও বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনায় অংশ নেন। এ সময় বিভিন্ন সংকট ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেছেন জেলা প্রশাসকেরা। প্রায় প্রতিটি জেলায় ট্রেজারি ভবনের জায়গা সংকটে রাজস্ব আদায় সহ বিভিন্ন কাজ ব্যাহত হচ্ছে বলেও জানান তারা। এ সময় অর্থমন্ত্রী ট্রেজারি ভবন দ্বিতল করার আশ্বাস দেন। আলোচনায় টিআর কাবিখা প্রকল্পের মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে সারা বছর এই বাঁধ নির্মাণ ও সংস্কারের নির্দেশ দেন দুর্যোগ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বন্ধের উপায় নিয়েও আলোচনা হয়েছে সম্মেলনে। আমার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো রাজস্ব আদায় করা, কারণ আদায় করলেই সেবা দেওয়া যায়। আদায়টা যদি না বাড়ে সেবা বাড়ে না কোনোদিন। এখন সেবা দর্শনীয়ভাবে দেওয়া হয় দেশে, সুতরাং আপনাদের বেশ জোর হয়েছে, আপনারা রাজস্ব আদায়ে সহায়তা করবেন। 2021 সালের মধ্যে আমরা বাংলাদেশ থেকে হ্যাজার্ডাস চাইল্ড লেবার এলিমিনেশন করব। আমরা সেই প্রোগ্রাম নিচ্ছি, ওদেরকে আত্মকর্মসংস্থান অথবা তাদের পিতামাতাকে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে যাতে চাইল্ড লেবার, বিশেষ করে হ্যাজার্ডাস চাইল্ড লেবার এলিমিনেশন করা যায়, সেইটা আমরা যে কী প্ল্যান কী প্রোগ্রাম এইটা জেলা প্রশাসকদের সামনে আমরা উপস্থাপন করেছি। খেলাধুলা খবরের জন্য সঞ্জয় তরফদার আপনার কাছে যাচ্ছি। পেসারদের নিয়ে কাজ করছেন ওয়ালস, তবে তিনি বলছেন যে অ্যাকশন বদলাবেন। উনি অ্যাকশন বদলাবেন না বলছেন, কিন্তু বলছে যে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে বাংলাদেশের পেসারদের একটা মানসিক উন্নতি হয়েছে সেটি তিনি বলছেন। এবং আজকে আমি দেখতে পাচ্ছি একটি রিপোর্ট আছে আমাদের মাহমুদুল্লাহ রিয়াদের 10 বছর পূর্ণ হয়েছে। খবর জানাবো, বিরতি পর আরো কিছু থাকছে, বিরতি পর আরো যা থাকছে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অস্ট্রেলিয়া প্রতিনিধি দলের বৈঠক কাল চট্টগ্রাম পরিদর্শন। অনুন্নয়ন খাতে বেশি ব্যয় এনএসসির, চাহিদার অর্ধেকের কম টাকা পাচ্ছে ক্রীড়া সংস্থা। রাত 9টায় বাংলাদেশ। নটা 31 ফিরলাম রাত 9টায় বাংলাদেশে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর মানসিকতায় পরিবর্তন এসেছে বাংলাদেশ পেসারদের, বলেছেন কোর্টনি ওয়ালশ। স্বাভাবিক বোলিং অ্যাকশন ঠিক রেখে পেসারদের শক্তির জায়গাগুলো নিয়ে কাজ করছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেই চনমনে ধারালো পেস অ্যাটাক দেখার প্রত্যাশা টাইগার বোলিং কোচের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পেসারদের সাদামাটা পারফরমেন্স সন্তুষ্ট করতে পারেনি সমর্থকদের। ইংল্যান্ডের সিমিং কন্ডিশনে 4 পেসার মিলে 108 ওভার বল করে নিয়েছিলেন 7 উইকেট। সেখানে 2 অকেশনাল স্পিনার 14 ওভার হাত ঘুরিয়ে তুলে নিয়েছিলেন 4 উইকেট। হতাশার বিষয়টি অজানা নয় বোলিং কোচ কোর্টনি ওয়ালশের। তবে অস্ট্রেলিয়া সিরিজে পেসারদের মাঝে ভিন্ন কিছুর প্রত্যাশা ক্যারিবীয় কিংবদন্তির। স্কিল বা পেসে রাতারাতি বৈপ্লবিক কিছু নয়, পরিবর্তনটা আশা করছেন পেস ব্যাটারির মনোভাবে। আমাদের দলের পেসাররা প্রায় সবাই বয়সে নবীন। প্রতিটি নতুন সিরিজ ম্যাচ কন্ডিশন থেকে তারা শিখছে। সেই সাথে আমি তাদের পরামর্শ দিয়েছি যাতে তারা একে অপরের সাথে নিজস্ব আইডিয়া শেয়ার করে। এই কাজটা আমি করতাম কার্টলি অ্যাম্ব্রোসের সাথে। হতাশার পাল্লা সবচেয়ে বেশি ভারী মুস্তাফিজের কারণে। ওয়ালশ অবশ্য বলছেন বাড়তি কিছু চেষ্টা করা হয়নি। দ্য ফিজের স্বাভাবিক অ্যাকশন পরিবর্তনেও চেষ্টা করেনি কেউ। অনেকে বলছেন আমি পেসারদের অ্যাকশন বদলে দিয়েছি, ব্যাপারটা তা নয়। আমি মূলত চেষ্টা করি কোনো ত্রুটি থাকলে তা শুধরে দিতে। আমি বিশ্বাস করি একজন ক্রিকেটার সবচেয়ে ভালো শেখে খেলার মাঠেই। দুঃখজনকভাবে আমরা খুব বেশি খেলার সুযোগ পাই না, তবে অনুশীলনে ছেলেদের একাগ্রতা আমি দেখেছি এবং ওরা খুব দ্রুত উন্নতি করছে। বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে এমন যে কোনো কিছুকেই স্বাগত জানাতে প্রস্তুত ওয়ালশ। চম্পাকা রমানায়কের সাথে জুটি বেঁধে টাইগার ক্রিকেটের উন্নয়নে কাজ করতে চান এই কিংবদন্তি। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্রিকেট বিশ্বে বাংলাদেশ অন্যতম অভিজ্ঞ এক দল, আর এই অভিজ্ঞতাই বড় শক্তি বলে মনে করেন মাহমুদুল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক ক্যারিয়ারে রিয়াদ পূর্ণ করেছেন 10 বছর, আরও কয়েক বছর জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার ইচ্ছা তার। বাংলাদেশকে দেখতে চান র্যাঙ্কিংয়ের 3-4টি দলের মধ্যে।
তো বারাক ওবামা 10 বছর পর জার্সিতে ক্যারিয়ারটা যখন শুরু করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, তখন বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে ছোটখাটো দল হিসেবেই ধরা হতো। অনভিজ্ঞ এক দলে রিয়াদ ব্যাট আর বল হাতে সব্যসাচী ভূমিকায় নিজেকে পরিচিত করেন। আজ যখন ক্রিকেট বিশ্বে বাংলাদেশ এক সমীহ জাগানিয়া দল, তখন মাহমুদুল্লাহ পার করে ফেললেন ক্যারিয়ারের 10টি বছর। 2007-এ শ্রীলঙ্কার বিপক্ষে রঙিন পোশাকের অভিষেকেই মাহমুদুল্লাহর ব্যাটে 36 রান আর 2 উইকেট ইঙ্গিত দিয়েছিল এক পরিপূর্ণ অলরাউন্ডারের। একে একে 125টি ওয়ানডে, 33টি টেস্ট আর 58টি টি-20 খেলে ফেলা মাহমুদুল্লাহর উপলব্ধি, আগের চেয়ে অনেক গোছালো ক্রিকেট খেলছেন তিনি এই মুহূর্তে। এখনও বাংলাদেশের জার্সি গায়ে খেলছি এবং ইচ্ছা আছে যেন আমি যতটুকু এক্সপিরিয়েন্স গেইন করেছি ওইটাই যেন আরও ভালোভাবে বাংলাদেশ দলের সার্ভিসে আরও কীভাবে ভালোভাবে দিতে পারি, ওটা এখন আমার লক্ষ্য। মানসিকভাবে অনেক গোছানো, হয়তো বা ওদিক থেকে কিছুটা হলেও বুঝতে পারি যে আমার কোন জিনিসগুলোতে কাজ করার প্রয়োজন বা কোন জিনিসগুলোতে আমি এখন আমার স্ট্রেংথ আছে। ক্যারিয়ারে কয়েকবারই দল থেকে ছিটকে পড়েছিলেন। কথার ঝড়ে নয়, সমালোচনার জবাবগুলো দিয়েছেন অ্যাডিলেইড, হ্যামিল্টন আর কার্ডিফে সেঞ্চুরি হাঁকিয়ে। মাশরাফি, সাকিব, মুশফিক, তামিমের সাথে রিয়াদের এই টিম বাংলাদেশ এখন অনেক অভিজ্ঞ দল, আর এই অভিজ্ঞতাই টাইগারদের বড় শক্তি মানছেন এই অলরাউন্ডার। এর চেয়ে দায়িত্বটাও এখন আরও বেশি, কারণ আমরা এখন যেভাবে আগাচ্ছি তো রেসপন্সিবিলিটিটাও আর কি ওইভাবেই যেন কমপ্লিট করতে পারি। এখন আমরা যেই টিমটা আছে, এক্সপিরিয়েন্স এবং ইয়াং প্লেয়ারদের কম্বিনেশনটা এখন খুব ভালো হচ্ছে আমাদের। ক্যারিয়ারটা যখন শেষ করবেন তখন বাংলাদেশকে দেখতে চান র্যাঙ্কিংয়ের সেরা চারে, পাশাপাশি ব্যক্তিগত সাফল্যের শোকেসে রাখতে চান আরও কিছু অর্জন। হোপফুলি ইনশাআল্লাহ যেন আমরা টপ 4 বা টপ 3-তে যেন থাকতে পারি। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে এখনও সবুজ সংকেত দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। নিরাপত্তা পর্যবেক্ষণে 2 দিনের সফরে এসেছেন ক্রিকেট অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের 5 প্রতিনিধি। প্রথম দিনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের পর হোম অব ক্রিকেট পরিদর্শন করেন তারা। বুধবার চট্টগ্রামে যাবে প্রতিনিধি দল। 2 মাস আগেও বাংলাদেশ সফর করে গেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা পর্যবেক্ষক দলের 3 প্রতিনিধি। এবার অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিও যোগ হলেন তাদের বহরে। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আরও একবার বৈঠক করে দেখে নিলেন নিরাপত্তার সবশেষ ব্যবস্থা। আগের বারই নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট জানিয়েছিলেন, এবারও তার ব্যতিক্রম হবে না তা অনেকটাই নিশ্চিত ছিল। হলেও তাই সবুজ সংকেত দিলেন পর্যবেক্ষক দলের প্রধান শন ক্যারল। কিন্তু যাদের জন্য এত আয়োজন, শেষ পর্যন্ত সেই ওয়ার্নার স্মিথরা আসবেন তো? এ বিষয়ে আসলে আমি তেমন কিছু জানি না। আমাদের ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান বিষয়গুলো দেখভাল করছেন। আমি এসেছি নিরাপত্তা ব্যবস্থা দেখতে, যা দেখে আমি অত্যন্ত অভিভূত। আশা করছি আমাদের দল এখানে আসবে এবং জমজমাট একটি সিরিজ হবে এটি। ঝটিকা সফরে মঙ্গলবার বিকেলে শেরেবাংলা স্টেডিয়ামও পরিদর্শন করেন প্রতিনিধি দল। এখানেই সিরিজের প্রথম টেস্ট হওয়ার কথা। আবহাওয়ার কারণে আজ আমরা ফতুল্লা যেতে পারিনি। আশা করছি আগামী 48 ঘন্টার মধ্যেই এই মাঠ পরিদর্শন করতে পারব। যদি যেতে নাও পারি, আমার মনে হয় না সমস্যা হবে। এই মাঠ আমরা আগেও দেখে এসেছি। এই জাতীয় টিমগুলোর সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট একেবারেই একটা ফরম্যাটেড ড্রাফট। এরপরে হয়তো ওদের কিছু অবজারভেশন থেকে, আমাদের কিছু অবজারভেশন থেকে, সেগুলো আমরা প্রতিনিয়তই আপডেট করি। 2015 সালে নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ সফর বাতিল করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এমনকি যুব বিশ্বকাপেও দল পাঠায়নি তারা। বিসিবির কূটনৈতিক তৎপরতায় বরফ গলেছে এখন, কিন্তু ক্রিকেটারদের আন্দোলনে 2 টেস্টের সিরিজ নিয়ে শঙ্কা থেকে যাচ্ছে। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় ক্রীড়া পরিষদের চলতি অর্থবছরে উন্নয়ন খাতের চেয়ে অন্যান্য খাতে ব্যয় বেশি। মোট বাজেটের 41 কোটি টাকা যাচ্ছে বেতন ভাতা ও অফিস ব্যবস্থাপনায়। 30 কোটি টাকা পাচ্ছে ক্রীড়া সংস্থাগুলো। উপজেলা ক্রীড়া সংস্থাগুলো পাচ্ছে 1 লাখ টাকা। বরাদ্দ বাড়েনি জেলা, বিভাগীয় সংস্থা ও ফেডারেশনগুলোর। চলতি অর্থবছরে যুব ও ক্রীড়া খাতে বাজেট বেড়েছে 450 কোটি টাকা। জাতীয় ক্রীড়া পরিষদের বরাদ্দ 1212 কোটি টাকা বেড়েছে হয়েছে 49 কোটি টাকা। নিজস্ব আয়ের সঙ্গে চলতি বছর ক্রীড়াঙ্গনে 70 কোটি টাকা বাজেট নির্ধারণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। বাজেট বিন্যাসে উপজেলা ক্রীড়া সংস্থাগুলো পাচ্ছে 1 লাখ টাকা, তবে বরাদ্দ বাড়েনি জেলা, বিভাগীয় সংস্থা ও ফেডারেশনগুলোর। বাংলাদেশ ফুটবল ফেডারেশন পাচ্ছে 21 লাখ টাকা। এই ছিল আমার কাছে। আরো খবর জানাবেন খালেদ ও মিতা। সঞ্জয়, আপনাকে ধন্যবাদ। তবে আরো খবর জানানোর আগে আমাদের একটা বিরতি নিতে হচ্ছে। ফিরে এসে আরো থাকছে।
ভয়ঙ্কর সুন্দরের গল্প শোনালেন পরমব্রত আসনা, গানের মোড়ক উন্মোচন। রাত ৯টায় বাংলাদেশ। নটা 46 মিনিটে আমরা ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। শুরুতেই আপনাদের মতামত। ভ্রাম্যমাণ আদালতের পক্ষে প্রশাসন এই বিষয়ে জানতে চেয়েছে। যে মতামতগুলো এসেছে তার মধ্যে মিলন বলছেন আদালতের উপর মামলার চাপ কমাতে ভ্রাম্যমাণ আদালতের প্রয়োজন আছে। ফিরোজ বলছেন অনিয়ম ও দুর্নীতি রোধে ভ্রাম্যমাণ আদালত আরও শক্তিশালী করা উচিত। বাদশাহ বলছেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভেজাল মুক্ত বাজার পরিচালনা করা সম্ভব। জাহিদ বলছেন দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা আইন আরও শক্তিশালী হওয়া উচিত। লামিয়া বলছেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোগ্য পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা যায়। মনির বলছেন দোষীদের তাৎক্ষণিক শাস্তি দেয় ভ্রাম্যমাণ আদালতের প্রতি সাধারণ মানুষের আস্থা বেড়েছে। সালাম বলছেন অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের কোনো বিকল্প নেই। বাহলুল বলছেন মাদক চোরাচালান ও নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত বিচার নিশ্চিত করে থাকে। মিতু বলছেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যে কোনো ধরনের বিশৃঙ্খলা দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব। আর তারেক বলছেন সরকারের উচিত ডিসিদের দাবি অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রাখা। আমাদের দর্শকরা কিন্তু ভ্রাম্যমাণ আদালতের পক্ষে বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পক্ষে বিষয়ে মতামত রাখছেন, কারণ আসলেই ভ্রাম্যমাণ আদালত দেশের বিভিন্ন জেলা শহরগুলিতে, বিশেষ করে সীমান্তবর্তী জেলা শহরগুলিতে মাদক নিয়ন্ত্রণে এবং ভেজাল নিয়ন্ত্রণে দেশের অনেকগুলি জেলায় অনেক সফলতা পেয়েছিল। তবে এটাও ঠিক যে ভেজাল নিয়ন্ত্রণ করতে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গিয়ে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যাই হোক, দর্শকদের ধন্যবাদ জানাতে চাই, তারা নানা ধরনের মতামত আমাদেরকে পাঠিয়েছেন। বিশ্বজুড়ে মিঠা পানি সংকট কেন্দ্র করে গল্প সাজিয়েছেন অনিমেষ আজ। ছবির নাম ভয়ঙ্কর সুন্দর। বিকেলে ছবির গানে মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে মিলিত হয়েছিলেন শিল্পী কলাকুশলীরা। কথা বলছেন মুক্তি প্রতীক্ষিত সিনেমা নিয়ে। 4 তারিখ কবে আসবে? ভয়ঙ্কর সুন্দর হলে হলে যাবে 4 আগস্ট। প্রচারণা চলছে পুরো দমে। কলকাতা থেকে উড়ে এসেছেন ছবির অন্যতম অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। তার বিপরীতে দেশের অভিনেত্রী আসনা হাবিব ভাবনা। অদ্ভুত দুজন মানুষের দেখা হওয়ার গল্প আছে, যাদের দেখা হওয়ার কথা নয় সাধারণ হিসেব এবং সেই দুজন অসম্ভব সরল দুটি মানুষ, তাদের একসঙ্গে পথ চলার গল্প। প্রথম ছবিতে এত সুন্দর একটি চরিত্র পাওয়াটা কিন্তু আসলে সৌভাগ্যের, যেখানে আমার অভিনয় করার জায়গাটা থাকবে। সো দ্যাটস ওয়াই আই এম ভেরি হ্যাপি। মতিনন্দীর জলের ঘূর্ণি ও বকবক শব্দ নামের ছোট গল্প থেকে নেওয়া হয়েছে ছবির মূল ভাবনা। তার সাথে নিজের সৃজনশীলতার মিশ্রণ করেছেন পরিচালক। এটি তার দ্বিতীয় চলচ্চিত্র। ভয়ঙ্কর সুন্দর এমন একটি সিনেমা যেটা আপনি সিনেমা এক্সপেরিয়েন্স করতে হবে, এটি মোবাইল ফোন কিংবা ল্যাপটপ কিংবা টেলিভিশনে দেখলে মজা পাওয়া যাবে না। আমিও বিষয়টির সঙ্গে একমত। বিকেলে উন্মোচিত হয় ছবির গানের অ্যালবামের মোড়ক। ছিলেন দেশের বরেণ্য অভিনয় শিল্পী ও সঙ্গীত জনেরা। ছবির জন্য শুভকামনা ঝরল তাদেরও কণ্ঠে। ভয়ঙ্কর সুন্দর হলে গিয়ে অনিমেষ আর ভাবনা যদি সাথে নেয় তাহলে ফার্স্ট শোটাই দেখতে চাচ্ছি। অসম্ভব ভালো একটি কাজ হয়েছে। আমার মনে হয় বাংলা সিনেমার জন্য একটি খুব সিগনিফিকেন্ট ছবি আপনারা সবাই উপহার পাচ্ছি আমরা। পরিচালকের দাবি শুধু নতুন করে বলা প্রেম কাহিনী নয়, ভয়ঙ্কর সুন্দর ছবিতে দর্শকরা পাবেন নতুন ভাবনারও খোরাক। ইয়াসিফ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যাও অস্ট্রেলিয়ার আদিবাসী চিত্রশিল্পী ক্যাথলিন গ্যালের জীবন কাটছে চরম দারিদ্র্যে। জীর্ণ একটি বাড়ির বারান্দায় তার আশ্রয়, অথচ একসময়ে বিশ্বের নামী গ্যালারিতে প্রদর্শিত হয়েছে গ্যালের চিত্রকর্ম। এখন অর্থের অভাবে পাচ্ছেন না পর্যাপ্ত খাবার ও চিকিৎসা। নিউ ইয়র্ক, প্যারিস, লন্ডন এবং টোকিওর বিখ্যাত সব গ্যালারিতে প্রদর্শিত হয়েছে ক্যাথলিন গ্যালের আঁকা চিত্রকর্ম। ভিন্নধর্মী স্টাইলের কারণে প্রশংসা পেয়েছেন শিল্প সমালোচকদের। তার আঁকা ছবি এখনো বিক্রি হয় হাজার হাজার $। অস্ট্রেলিয়ার আদিবাসী চিত্রশিল্পী ক্যাথলিন গ্যালের বয়স 90 ছুঁই ছুঁই। থাকেন মধ্য অস্ট্রেলিয়ার ইউটোপিয়ার প্রত্যন্ত অঞ্চলে। দিন কাটে জরাজীর্ণ বাড়ির বারান্দায় শুয়ে। গুটিকয় স্বজনের পাশাপাশি সঙ্গী কয়েকটি কুকুর। বার্ধক্যের কারণে দুর্বল হয়ে পড়েছে শরীর, পারেন না হাঁটাচলা করতেও। এখানে কোনো বয়স্ক সেবা কেন্দ্র নেই, তাহলে হয়তো একটি হুইল চেয়ার পেতে পারতেন তিনি। তার কাপড় চোপড় পরিষ্কার করারও কেউ নেই। এলাকায় নেই কোনো লন্ড্রিও। দারিদ্র্যের একেবারে নিম্ন স্তরে বাস করছি আমরা। একসময় নিজের ইচ্ছাতেই জন্মস্থান ইউটোপিয়ায় ফিরে আসেন ক্যাথলিন। জীবনের শেষ দিনগুলো কাটাতে চান জন্মভিটায়, তবে এতে মেনে নিতে হয়েছে দারিদ্র্যের ভার। সরকারি কর্মকর্তারা বলছেন বয়স্কদের সেবা দিতে তহবিল থাকলেও দূরত্বের কারণে তা পৌঁছানো যাচ্ছে না সবার কাছে।
শুধু বয়স্ক সেবা নয়, আমরা যেসব সেবা এই সম্প্রদায়কে দিতে চাই বিভিন্ন কারণে তা সম্ভব হয় না। সৃষ্টিকর্মে নিজের ভূখণ্ড ও জনগোষ্ঠীর নান্দনিকতা তুলে ধরেছেন ক্যাথলিন। বিশ্বের দরবারে প্রতিনিধিত্ব করেছেন অস্ট্রেলিয়াকে। তার শেষ দিনগুলো আরও একটু সহনীয় করে তুলতে বিশেষ সরকারি সহায়তা চাইছেন স্বজনেরা। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাত 9টায় বাংলাদেশ আয়োজনে। শেষ করব রাজশাহী তৈরি বিশ্ব নেতাদের কাঠের পুতুলের কিছু ছবি দেখে। তার আগে বিদায় নেব আমরা। সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।